বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো তাদেরকে তোমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই কোর্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কোর্সের অনেকগুলো ক্লাস করে ফেলেছো। আজকে আমরা এই কোর্সের একটি ক্লাস করব ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের শিরোনাম মূল্য সংযোজন কর 1991। দেখো, এই শিরোনাম থেকে আমরা কিছু বিষয় বুঝতে পারি, এটুকু আমরা আলোচনা করে নিয়ে আমরা মূল আলোচনাতে চলে যাব। মূল্য সংযোজন কর 1991, এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে কর ব্যবস্থার বা মূল্য সংযোজন কর ব্যবস্থার যে সংযোজন বা প্রবর্তন, সেটা একটা নতুন সংযোজন। আর এই সংযোজনটা হয়েছে 1991 সাল থেকে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, এই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর ইতিহাস বাংলাদেশে খুব বেশি পুরাতন না। এটা প্রবর্তিত হয় 1991 সাল থেকে। তোমরা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবে, বিভিন্ন সময় এই সালটা তোমাদের জন্য প্রয়োজনীয়, শুধু সাল না, ডেটগুলোও প্রয়োজনীয়। আমি সেজন্যই এখানে একটু বলে রাখতে চাই, 1991 সালের 1 জুলাই থেকে বাংলাদেশে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট ব্যবস্থার প্রচলন হয়েছে। আসলে অভ্যন্তরীণ যে সম্পদ রয়েছে, এই সম্পদকে বৃদ্ধির লক্ষ্যে সরকার 1991 সালের 12 জুন, প্রিয় শিক্ষার্থী আই রিপিট, 1991 সালের 12 জুন জাতীয় সংসদে প্রথম এই ভ্যাট বিল উপস্থাপন করা হয়। 12 জুন 1991 ভ্যাট বিল উপস্থাপন করা হয়। আর এই বিলটি পাশ করা হয় 9 জুলাই। প্রিয় শিক্ষার্থী, ডেটগুলো তোমাদের জন্য প্রয়োজনীয়। প্রথম উত্থাপিত হয় 12 জুন 1991, আর এটা সংসদে পাশ করা হয় 9 জুলাই, কিন্তু কার্যকর হয়েছিল 1991 সালের 1 জুলাই থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে, অর্থ বছর যখন শুরু, সেই শুরুর সময় থেকে এটা কার্যকর হয়েছিল। বাংলাদেশে এই মূল্য সংযোজন কর ব্যবস্থা নতুন হলেও কিন্তু বিশ্বের আরো অনেক দেশ রয়েছে যেগুলোতে কিন্তু এই মূল্য সংযোজন কর ব্যবস্থা অনেক আগে থেকেই চালু রয়েছে। এটি সর্বপ্রথম চালু হয় 1922 সালে জার্মানিতে। 1922 সালে জার্মানিতে, এরপরে আরো বিভিন্ন দেশে এটা চালু রয়েছে, আর বাংলাদেশে প্রবর্তিত হয়েছে 1991 সালে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকস গুলো পড়া যায়। তোমরা যদি তোমাদের বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে জাস্ট এই বিষয়গুলোই সাধারণত বারবার ঘুরে ফিরে আসে। তোমরা জানো যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এখানে অনেকগুলো ম্যাথও রয়েছে। যারা ম্যাথকে ভয় পাও, ম্যাথ করতে চাও না, পরীক্ষায় থিওরি লিখতে চাও, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এই চ্যাপ্টারে ম্যাথও রয়েছে, সেই ম্যাথগুলো খুবই ইজি, মানে এতটাই ইজি যে তোমরা একটু দেখলেই পারবে। তো যারা সহজে প্রিপারেশন নিতে চাও, তারা এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথমে আলোচনা করব মূল্য সংযোজন কর কি এবং এর বৈশিষ্ট্য। আমরা এছাড়াও আলোচনা করব মূল্য সংযোজন কর কে প্রদান করবে, মূল্য সংযোজন করের সুবিধা বা অসুবিধাগুলো, প্রকারভেদ এবং কর আরোপের যোগ্য পণ্য বা সেবাসমূহ, কর পরিশোধের সময় ও পদ্ধতি, মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি এবং মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ। সর্বোপরি আমরা এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ নিয়েও আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টারে কি ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর একটা সলিউশন আমরা দিব। মোটামুটি এই চ্যাপ্টারটাকে আমি একটা ক্লাসেই শেষ করার চিন্তায় আছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের উপকারে লাগবে, একটু মনোযোগ দিয়ে তোমরা আমার সঙ্গে থাকবে আশা করছি। আমরা ফার্স্ট অফ অল যেটা আলোচনা করব সেটা মূল্য সংযোজন কর, যেটার ইংরেজি আমরা বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে বলছি ভ্যাট। বাংলায় এটাকে সংক্ষেপে আমরা মূসক বলে থাকি, বাংলায় সংক্ষেপে বলে থাকি মূসক বা মূল্য সংযোজন কর। প্রিয় শিক্ষার্থী, এর নামের সাথেই এর সংজ্ঞাটা বোঝা যায়, অর্থাৎ সংযোজিত মূল্যের ওপর যে কর প্রদান করা হয় তাই হচ্ছে মূল্য সংযোজন কর। সংযোজিত মূল্যের ওপর, ধরো কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হলো, এই উৎপাদনের সময় প্রথমে কি করা হয়, র ম্যাটেরিয়াল ক্রয় করা হয়। এই র ম্যাটেরিয়াল ক্রয় করে র ম্যাটেরিয়ালকে ট্রান্সফার করা হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। এই যে ট্রান্সফারের সময় যে এক্সট্রা মূল্যটা সংযোজিত হয়, অর্থাৎ ট্রান্সফার করার জন্য যে লেবার কস্ট বা যে কারখানার ব্যয়, এই যে খরচগুলো, এই যে সংযোজিত হলো, এই মূল্যের ওপর যে করটা প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে
মূল্য সংযোজন কর। দেখো এখানে বলছে, আমি যদি এখান থেকে রিড আউট করি তাহলে যেটা বলছে যে মূসক বিংশ শতাব্দীর উদ্ভাবিত একটি আধুনিক কর, যা যে কোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়ে থাকে। মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়েছে। মূল্য সংযোজনকে আমি বোল্ড করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ সংযোজিত মূল্যের উপর কর। কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক। জাতীয় রাজস্ব বোর্ড ব্যাখ্যা করে বলছে যে মূল্য সংযোজন কর বলতে বোঝায় সেই মূল্য যা উৎপাদক তার কাঁচামাল বা কৃত পণ্যের সাথে উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যুক্ত করে। অর্থাৎ একজন উৎপাদক র ম্যাটেরিয়াল ক্রয় করে তাকে ফিনিশ গুড পর্যন্ত তৈরি করতে যে এক্সট্রা মূল্যটা যুক্ত করে সেই মূল্যটাকে বলছি মূল্য সংযোজন। আর এই সংযোজিত মূল্যের ওপর যে কর প্রদান করা হয় তাকে বলছি মূল্য সংযোজন কর। যখন বলছে দেখো কোনো কাঁচামাল বা কোনো পণ্যকে বিক্রয়যোগ্য করার জন্য কিছু খরচ করতে হয়, যেমন মজুরি, পরিবহন, সজ্জিতকরণ, অতিরিক্ত খরচ সংযোজন করাকে মূল্য সংযোজন। আর এর ওপর আরোপিত যে কর হয় তাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর। বাংলাদেশে মূল্য সংযোজন কর আইন 1991 দ্বারা পরিচালিত হয়। 1991 সালের অর্থ আইন দ্বারা বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়, যা 1 জুলাই 1991 থেকে কার্যকর রয়েছে। এটা আমি তোমাদেরকে আগেই বলেছি। প্রথমে বিশ্বের অল্প কিছু দেশে মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছিল। পর্যায়ক্রমে অধিকাংশ বা বেশ কিছু পণ্য প্রথমে 1991 সালে প্রথম যখন মূল্য সংযোজন কর ব্যবস্থার প্রবর্তন করা হয় তখন অল্প কিছু পণ্যের উপর বা স্থানীয় উৎপাদনের উপর মূসক আরোপ করা হয়েছিল। পর্যায়ক্রমে অধিকাংশ পণ্য এবং বেশ কিছু সেবা পরিষেবা, আমদানি, পাইকারি, খুচরা বিক্রয় প্রভৃতি মূল্য সংযোজনের উপর প্রভৃতিকেই মূল্য সংযোজন করের আওতায় আনা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মূল্য সংযোজন কর ক্যালকুলেশনের যে সূত্র সেই সূত্রটা আমরা এখানে দিয়ে দিয়েছি। মূল্য সংযোজন কর ইজিক্যাল টু উৎপাদন মূল্য মাইনাস উপকরণ মূল্য গুণ করের হার। উৎপাদন মূল্য মাইনাস উপকরণ মূল্য। ধরো আমরা 500 টাকার র ম্যাটেরিয়াল ক্রয় করে সেটার একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করলাম যেটার দাম হচ্ছে 1000 টাকা। তাহলে আমার টোটাল উৎপাদন করা পণ্যের মূল্য হচ্ছে 1000 আর আমি র ম্যাটেরিয়াল ক্রয় করেছিলাম 500। তাহলে 1000 থেকে 500 বাদ দিলে এক্সট্রা 500 এর ওপর যে কর প্রদান করতে হয় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন করের হার তোমরা জানো 15% বা 15%। অর্থাৎ ধরো একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটা বললাম, 500 টাকার র ম্যাটেরিয়াল ক্রয় করলো, করে সেটাকে আরো কিছু শ্রমিক বা বিভিন্ন পরিখরচ বা মজুরি এগুলো দেওয়ার পরে তিনি একটা ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করলেন যেটার মূল্য 1000 টাকা। তাহলে তাকে কর প্রদান করতে হবে 1000 মাইনাস 500 গুণিত 15%, মানে 500 টাকা যে এক্সট্রা 500 সংযোজিত হয়েছে সেই 500 টাকার উপর 15% তাকে ট্যাক্স প্রদান করতে হবে। এই হচ্ছে মূল্য সংযোজন কর, সংযোজিত মূল্যের উপর যে কর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা বলবো মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি মূল্য সংযোজন করের মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম যে মূল্য সংযোজন কর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 15% হারে এই মূল্য সংযোজন কর আরোপ করা হয়ে থাকে। কোনো পণ্যকে সাধারণত এক অবস্থা বা ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্ম, ট্রান্সফার টু ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের জন্য যে সংযোজিত হয় মূল্য, সেই মূল্যের উপর যে কর প্রদান সেটাই মূল্য সংযোজন কর। প্রথমেই আমরা বলবো যে মূল্য সংযোজন কর একটি বৈজ্ঞানিক কর ব্যবস্থা। এটা একটা বৈজ্ঞানিক কর ব্যবস্থা, এই জন্যই বলছি মূসক বা ভ্যাট ব্যবস্থা আসলে একটি উন্নত এবং বিজ্ঞান ভিত্তিক কর ব্যবস্থা। এই ব্যবস্থায় করের বোঝা অন্যের ওপর চাপানো যায়। করের বোঝা কার ওপর চাপানো যায়? অন্যের নিকট স্থানান্তর করা যায় বা অন্যের ওপর চাপানো যায়। অর্থাৎ ধরো আমি র ম্যাটেরিয়াল ক্রয় করলাম, ক্রয় করার পরে আমি সেটা বিক্রয় ফিনিশ প্রোডাক্ট তৈরি করব। ফিনিশ প্রোডাক্ট তৈরি করে আমি কিন্তু বিক্রয় মূল্য নির্ধারণ করার সময়ও বিক্রয় মূল্যের সাথে ট্যাক্স বা ভ্যাট যেটা আমরা অ্যাড করে নিতে পারি। তোমরা জানো যে অনেক সময় আমরা দেখেছি অনেক প্রোডাক্ট যেটা বিক্রয় মূল্যের সাথে ভ্যাট ইনক্লুডেড থাকে। অর্থাৎ এটা একটি কি বলবো অন্যের ওপর স্থানান্তর করা যায়। সুতরাং একটি বৈজ্ঞানিক কর ব্যবস্থা বলা যেতে পারে বা এটা একটি উন্নত কর ব্যবস্থা। করের প্রকৃতি, এখানে যেটা বলছে যে বাংলাদেশে প্রচলিত যে মূল্য সংযোজন কর বা মূসক,
এটা মূলত আমদানিকৃত পণ্যের ওপর বিক্রয় কর হিসেবে প্রতিষ্ঠিত। আমদানিকৃত যে পণ্য, সেই পণ্যের ওপর বিক্রয় কর হিসেবে প্রতিষ্ঠিত। আবার উৎপাদিত যে সকল পণ্য, সেই পণ্যের ওপর আবগারি শুল্কের প্রতিস্থাপিত একটি রূপ। মানে আমদানিকৃত যে সকল পণ্য সেগুলোর ওপর বিক্রয় কর, আর বাংলাদেশে উৎপাদিত যে সকল পণ্য সেগুলোর ওপর আবগারি শুল্ক হিসেবে প্রতিস্থাপিত। সুতরাং এটা বলতে পারি যে বিক্রয় কর এবং আবগারি শুল্কের একটি সমন্বিত রূপ হচ্ছে ভ্যাট বা মূসক বা মূল্য সংযোজন কর। সমহার আমরা বলেছি যে শুধুমাত্র রপ্তানি পণ্য ব্যতীত, অর্থাৎ বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলো আমরা বাইরে রপ্তানি করব সেই প্রোডাক্ট ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই মূসকের হার 15% বা 15%। রপ্তানি উৎসাহিতকরণ। বাংলাদেশে প্রচলিত যে মূসক ব্যবস্থা, এখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যে সকল পণ্যগুলো বাইরের দেশে রপ্তানি করা হবে কিংবা বলা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার বিনিময়ে দেশে সরবরাহকৃত পণ্য বা সেবা বা বিদেশগামী যানবাহনে সরবরাহকৃত খাদ্য বা অন্য অন্য যে সামগ্রী, এগুলোর ক্ষেত্রে মূসক ধার্য করা হবে না বা ভ্যাট ধার্য করা হবে না। সুতরাং রপ্তানিতে উৎসাহিত করার একটি ব্যবস্থা হচ্ছে মূসক। আমদানি নিরুৎসাহিতকরণ। আমদানিকৃত পণ্যের ওপর কিন্তু মূসক প্রদান করতে হয় বা ভ্যাট প্রদান করতে হয়, সুতরাং আমদানিকে নিরুৎসাহিত করছে। স্থিতিশীল কর ব্যবস্থা। ভ্যাট বা মূসক করদাতা নিজেই কিন্তু হিসাব করতে পারে এবং সরকারকে প্রদান করতে পারে। এর সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে, ফলে ফাঁকি দেওয়ার সুযোগ খুব একটা থাকে না। এজন্য কর কাঠামো খুব স্থিতিশীল থাকে। কর কাঠামো কি থাকে? স্থিতিশীল থাকে। কে মূল্য সংযোজন কর প্রদান করবে? প্রিয় শিক্ষার্থী, 1991 সালের মূল্য সংযোজন কর আইনের 3 ধারা অনুসারে খুব ইজি, আমদানিকৃত পণ্যের জন্য মূল্য সংযোজন কর প্রদান করবে আমদানিকারক। রপ্তানিকৃত পণ্যের জন্য, যদিও রপ্তানিকৃত পণ্যের জন্য মূসক দিতে হয় না, রপ্তানিকারক। উৎপাদনকৃত পণ্যের জন্য উৎপাদনকারী। সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারী। অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী বা সেবা গ্রহণকারী। এরা সাধারণত মূল্য সংযোজন কর বা মূসক প্রদান করে থাকে। মূল্য সংযোজন করের সুবিধা। এই যে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা হলো, বলা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে 1991 সালে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তাহলে এই ভ্যাট ব্যবস্থার যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আসলে কি কি? যেটা বলা হচ্ছে যে মূসক একটি আধুনিক এবং স্থিতিশীল কর ব্যবস্থা। আমরা একটু আগে দেখলাম যেটা খুব উন্নত বিজ্ঞান ভিত্তিক বা স্থিতিশীল কর ব্যবস্থা। এই ব্যবস্থায় পণ্যের এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার পরে বা উন্নতির জন্য সংযোজিত মূল্যের উপর শুধু কর প্রদান করতে হয়। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে করদাতা এবং সরকার উভয়ের দিক থেকেই এর সুবিধা রয়েছে। এর সুবিধা দুইটা তরফ থেকে হতে পারে, সরকারের দিক থেকেও সুবিধা রয়েছে, আবার করদাতার দিক থেকেও সুবিধা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখব সরকারের দিক থেকে কি সুবিধা রয়েছে। সরকারের দিক থেকে সুবিধা হচ্ছে রাজস্ব বৃদ্ধি। অবভিয়াসলি যে মূসক ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে বাংলাদেশ সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি পাবে, আর্থসামাজিক উন্নয়ন হবে। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্ট বা সেবা, সার্ভিস বা প্রোডাক্ট সবার ক্ষেত্রেই কিন্তু মূসক আরোপ করা হয়েছে। ফলে আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজস্ব খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। কর ফাঁকি রোধ, এটা একটা অনেক বড় ব্যাপার, কারণ মূসক বিভিন্ন স্তরে আরোপ করা হয়, এক স্তরে আরোপ করা হয় না। সেই জন্য এখানে কর ফাঁকি দেওয়ার সুযোগ খুব একটা নেই। শিল্প সহায়ক। এখানে যেটা বলছে, বাংলাদেশে প্রবর্তিত মূসক আমদানি পণ্যের ওপর মূসক আরোপ করা হয় এবং রপ্তানি পণ্যের ওপর শূন্য মূসক রয়েছে। তাহলে আমদানিকৃত পণ্যের ওপর মূসক ধার্য করা হচ্ছে, তার মানে সেটা আমাদের আমদানিকে নিরুৎসাহিত করছে। আর রপ্তানির ওপর মূসক নেই, তার মানে রপ্তানিকে উৎসাহিত করছে। যখন রপ্তানিকে উৎসাহিত করবে, তখন রপ্তানি করার জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে, তারা শিল্পে সহায়ক হিসেবে এটা কাজ করছে। মৃত ব্যয়িতা, এটা একটা বড় ব্যাপার। এর মূসক নির্ণয় এবং আদায় পদ্ধতি খুবই সহজ, এতে ব্যয় খুব কম, এজন্য এটাকে মৃত ব্যয়িতা বা সরকারের দিক থেকে খুব একটা খরচ এখানে নেই। করদাতার দিক থেকে সুবিধা। সর্বপ্রথম সুবিধা সরলতা, অর্থাৎ এই ট্যাক্স ক্যালকুলেশন করা খুব সহজ। ধরো আয়কর, বিক্রয় কর, সম্পদ কর, এগুলো যেমন ক্যালকুলেশন করা খুব কঠিন, কিন্তু ভ্যাট ক্যালকুলেশন করা খুব ইজি। দ্বৈত কর পরিহার, অর্থাৎ দুইবার কর দিতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে দ্বৈত করের ব্যবস্থা থাকে, কিন্তু এখানে দুইবার কর দিতে হচ্ছে না, কেননা আমরা উপকরণ মূল্যের উপর কর বাদ দিয়ে দিচ্ছি।
তোমরা আগেই দেখেছো উৎপাদন মূল্য মাইনাস উপকরণ মূল্য, সুতরাং একই জিনিসের উপর দুইবার কর দিতে হচ্ছে না। নিরপেক্ষতা, এখানে সকল প্রোডাক্টের ক্ষেত্রে 15%, অর্থাৎ নিরপেক্ষতা রয়েছে, কোথাও বেশি কোথাও কম তা না। ব্যবসায়িক মর্যাদা বৃদ্ধি, ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর থেকেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন দরকার, ভ্যাটের জন্য নিবন্ধন দরকার। আর যখনই আইনগতভাবে নিবন্ধিত হবে একটা প্রতিষ্ঠান, তাদের মর্যাদা অবভিয়াসলি বৃদ্ধি পাবে। সুতরাং আমরা বলতে পারি ব্যবসায় প্রতিষ্ঠানের মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায়। অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ একটা প্রোডাক্টের মূল্য 100 টাকা হলে তার উপর এক্সট্রা আরো 15 টাকা ভ্যাট দিতে হচ্ছে, অর্থাৎ দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাচ্ছে। সেবার মূল্য বৃদ্ধি, একইভাবে তাই সেবার মূল্য বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি, আগে ক্ষুদ্র শিল্পের উপর কোনো ট্যাক্স পে করতে হতো না, কিন্তু এই ক্ষুদ্র শিল্প যদি নির্দিষ্ট টার্নওভার অতিক্রম করে তাহলে তাকে মূসক ব্যবস্থায় প্রবর্তিত হতে হয় বা তাকে মূসকের আওতায় আসতে হয় বা ভ্যাট তাকে দিতে হয়। সুতরাং ক্ষুদ্র শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অবশ্যই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থী। আমরা যখন 100 টাকার জিনিস 115 টাকায় কিনবো তখন জীবনযাত্রার ব্যয় অবভিয়াসলি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল, এটা যেটা বলা হচ্ছে যে ভ্যাটের আওতায় ব্যবসায়ীদেরকে বিভিন্ন প্রকার বইপত্র বা বিভিন্ন খাতাপত্র হিসাব রাখতে হয়, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সময় এটা ব্যয়বহুল এবং ঝামেলাপূর্ণ হয়ে যায়। এই হিসাব রাখা এবং সেটা সরকারকে পে করা খুব ব্যয়বহুল বা ঝামেলাপূর্ণ হয়ে যায়। আশা করি তোমরা অসুবিধা সুবিধা সব বুঝতে পেরেছো। নেক্সট, মূল্য সংযোজন করের প্রকারভেদ। আমরা মূল্য সংযোজন করের যে প্রকারভেদটা সেটা আলোচনা করব। আসলে মূল্য সংযোজন কর বা ভ্যাটকে আমরা 3টা ভাগে ভাগ করছি। মূল্য সংযোজন কর বা ভ্যাটকে আমরা 3টা ভাগে ভাগ করছি। প্রথমটাই হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটাকে বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা একটা প্রকারভেদ। মূল্য সংযোজন করের প্রকারভেদের মধ্যে নিজেই ভ্যাট বা মূল্য সংযোজন কর এটা একটা প্রকারভেদ। যদি কোনো উৎপাদনকারী বা আমদানিকারী বা আমদানিকারক প্রতিষ্ঠান বা সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেই হোক না কেন, মানে উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, আমদানিকারক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এদের বার্ষিক বিক্রয় যদি 3 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে যায় তাহলে তাকে সংযোজিত মূল্যের উপর 15% হারে মূসক বা ভ্যাট প্রদান করতে হয়। বার্ষিক টার্নওভার যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তাদের কি সংযোজিত মূল্যের উপর এক্সট্রা 15% ভ্যাট প্রদান করতে হচ্ছে। টার্নওভার কর কি, যেটাকে আমরা টার্নওভার ট্যাক্স বলছি। এই টার্নওভার ট্যাক্স বলছি যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে ধরো কোনো করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ করে থাকে এবং যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন ওই পরিমাণ অর্থ যদি ওই সময়ের টার্নওভার মানে সীমা অতিক্রম না করে, বা ধরো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা একটু আগে দেখলাম ভ্যাটের ক্ষেত্রে 3 কোটি টাকা, কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি 3 কোটি টাকার নিম্নে হয়, যদি তাদের টার্নওভার 3 কোটি টাকার নিম্নে হয় তাহলে যেটা হচ্ছে আমাদের 1991 সালের ভ্যাট যে আইন রয়েছে এই আইনের 8 ধারায় বলা হয়েছে যে ওই ব্যক্তিকেও কর প্রদান করতে হবে। সে ব্যক্তিকে সেই করটাকে আমরা বলছি টার্নওভার কর। অর্থাৎ যারা মূল্য সংযোজন করের আওতায় আসছে না, যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান বা আমদানিকারক প্রতিষ্ঠান কি হচ্ছে, তারা ভ্যাটের আওতায় আসছে না, অর্থাৎ তারা করযোগ্য কোনো পণ্য বা উৎপাদনকারী বা সেবা প্রদানকারী বাধ্যতামূলক নিবন্ধনের আওতাভুক্ত, কিন্তু বার্ষিক টার্নওভার ভ্যাটের জন্য আমরা বললাম 3 কোটি টাকা নিম্নে, তাহলে তাকেও একটা কর প্রদান করতে হবে। সেই করকে বলছি টার্নওভার কর। এই টার্নওভার করের পার্সেন্টেজ হচ্ছে 4%। টার্নওভার করের পার্সেন্টেজ 4%। প্রিয় শিক্ষার্থী, এই টার্নওভার কর তোমাদের 1 মার্কের জন্য প্রশ্ন থাকে। আমি আবারও বলছি, যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান বা আমদানিকারী প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে নিবন্ধিত, ভ্যাটের আওতায় নিবন্ধিত, কিন্তু তাদের বার্ষিক টার্নওভার 3 কোটি টাকার নিচে, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট প্রদান না করে টার্নওভার কর দিতে হয়, যেই কর এর হার হচ্ছে 4%। বিক্রয় 3 কোটি টাকার কম সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান 15% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে 4% হারে টার্নওভার কর প্রদান করে থাকে।
অর্থাৎ সাধারণত ক্ষুদ্র এবং যে কুটির শিল্পগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, এই ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলোর ক্ষেত্রে এ ধরনের টার্নওভার কর হয়ে থাকে, কারণ এদের বার্ষিক টার্নওভার 3 কোটি টাকার নিচে হয়ে থাকে। সুতরাং তাদেরকে মূসক ব্যবস্থায় 15% হারে ভ্যাট প্রদান না করে 4% হারে টার্নওভার কর প্রদান করতে হয়। তাহলে আমরা যেটা বুঝলাম, যে সকল প্রতিষ্ঠানের টার্নওভার বার্ষিক 3 কোটি টাকার নিচে, তারা 15% হারে ভ্যাট প্রদান না করে 4% হারে টার্নওভার কর প্রদান করে থাকে। সম্পূরক কর বা সাপ্লিমেন্টারি ডিউটি যেটা আমরা বলছি, সম্পূরক কর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের দেশে অনেক বিলাসবহুল পণ্য রয়েছে, যে পণ্যগুলো আমাদের জীবনযাত্রার জন্য অত্যাবশ্যক না, প্রয়োজনীয় না। কিছু প্রোডাক্ট রয়েছে যেটা আমরা বিভিন্নভাবে আমদানি করে থাকি, সেই পণ্যগুলো অনেক বিলাসবহুল। ধরো কোনো গাড়ি, দামি কোনো গাড়ি, নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি হতে পারে। এছাড়াও আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের জীবনযাত্রার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই পণ্যগুলো আমাদের জন্য খুবই বিলাসবহুল, বা কি বলবো, আমাদের আরাম ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য বা জীবনকে আরো উন্নত করার জন্য আমরা নিজেদের যাদের অধিক টাকা পয়সা রয়েছে তারা আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করি। এই প্রোডাক্টগুলোর জন্য বা বিলাসবহুল যে দ্রব্যগুলো রয়েছে, যেই দ্রব্যগুলো জীবনযাত্রার জন্য অত্যাবশ্যক না, সামাজিকভাবে সামাজিকভাবে যেগুলো একেবারেই আমাদের না হলেও চলে, আমরা আমাদের জীবন লাইফের স্টাইল বা লাইফ স্ট্যাটাস বজায় রাখার জন্য যে সকল প্রোডাক্টগুলো ইউজ করি, মোট কথা বিলাসবহুল প্রোডাক্ট তোমরা বোঝো। ধরো দামি ব্র্যান্ডের গাড়ি হতে পারে, তারপরে অনেক ভালো ব্র্যান্ডের ফ্রিজ হতে পারে, যেগুলো আমাদের জন্য খুব একটা কি বলবো অত্যাবশ্যকীয় না। সেই সকল প্রোডাক্টগুলো যখন আমদানি করা হয়, এই প্রোডাক্ট আমদানি করার ক্ষেত্রে বাংলাদেশের যে কাস্টমস আইন রয়েছে, সেই আইনের 25 ধারায় বলা আছে যে এই এই আমদানিকৃত পণ্যের জন্য যে শুল্ক প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে সম্পূরক কর। এই আমদানিকৃত পণ্যের জন্য যে এক্সট্রা মূল্য সংযোজন কর ছাড়াও এদেরকে তো ভ্যাট প্রদান করতে হবেই, ভ্যাট প্রদান করা ছাড়াও এদেরকে এক্সট্রা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট পার্সেন্টেজ হারে কর প্রদান করতে হয়, যেটাকে বলা হচ্ছে সম্পূরক কর। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমাদের যে সকল প্রোডাক্টগুলো জীবনযাত্রার জন্য অত্যাবশ্যকীয় নয়, এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের জন্য অতীব প্রয়োজনীয় না কিন্তু বিলাসবহুল, এই প্রোডাক্টগুলো যখন আমদানি করা হয় তখন তাদেরকে ভ্যাট ছাড়াও এক্সট্রা যে নির্দিষ্ট পার্সেন্টেজ হারে কর প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে সম্পূরক কর বা এসডি বা সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে আমরা দেখলাম টার্নওভার কর ক্ষুদ্র ও কুটির শিল্পকে যাদের বিক্রয় কম, যেগুলো প্রয়োজনীয় সেগুলো কম হারে দিতে হচ্ছে, কিন্তু সম্পূরক কর ভ্যাটের এক্সট্রা, ভ্যাট ছাড়াও এক্সট্রা যে পেমেন্টটা দিতে হয় নির্দিষ্ট পার্সেন্টেজ হারে বিলাসবহুল প্রোডাক্টের জন্য, সেটাকে বলা হচ্ছে সম্পূরক কর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূল্য সংযোজন কর আরোপের যোগ্য পণ্য এবং সেবা সমূহ। বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্য এবং বাংলাদেশে প্রদত্ত সকল সেবার উপর 15% হারে মূসক ধার্য করা হয়। তবে উপধারা 1-এ যাই বলা থাকুক না কেন, বাংলাদেশ হতে রপ্তানিকৃত যে সকল পণ্য বা রপ্তানি হবে বলে গণ্য যে সকল পণ্য, সেগুলোর ক্ষেত্রে কোনো মূসক ধার্য করা হয় না। এছাড়াও বাংলাদেশ হতে বিদেশগামী কোনো যানবাহনে বাংলাদেশের বাইরে ভোগের জন্য কোনো পণ্য বা খাদ্য সামগ্রী যেটার উপর মূসক ধার্য করা হয় না। তবে বাংলাদেশে যদি কোনো পুনঃ আমদানিকৃত বা পুনঃ আমদানির জন্য অভিপ্রেত কোনো পণ্য বা রপ্তানির জন্য উপস্থাপিত হয়েছে কিন্তু চালান দাখিলে 30 দিন বা কমিশনার কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে রপ্তানি হয়নি, এরূপ পণ্যের ওপর কিন্তু আবার মূসক দিতে হবে। এগুলোর ওপর শূন্য হারে মূসক প্রযোজ্য না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটার যে মূল কথা সেটা আমরা বলছি যে বাংলাদেশে আমদানিকৃত এবং বাংলাদেশে প্রদত্ত সকল পণ্য এবং সেবার উপর 15% হারে কি দিতে হবে, ভ্যাট বা মূসক প্রদান করতে হবে। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। বাংলাদেশ হতে যে সকল পণ্য রপ্তানি হয় বা রপ্তানি হবে বলে গণ্য, সে সকল পণ্যের ক্ষেত্রে মূসক দিতে হবে না। এছাড়াও বাংলাদেশ হতে বিদেশগামী কোনো যানবাহনে বাংলাদেশের বাইরে আমরা ভোগ করব এরকম যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে যদি আমরা ক্যারি করি তার জন্য কোনো মূসক দিতে হবে না। কিন্তু বাংলাদেশে যদি পুনঃ আমদানি করে
বা পুনঃ আমদানির জন্য কোনো পণ্য অভিপ্রেত হয় তাহলে তাকে এবার মূসক দিতে হবে। বা ধরো রপ্তানির জন্য উপস্থাপিত হয়েছে কিন্তু 30 কার্য দিবসের মধ্যে রপ্তানি কার্য পরিচালিত হয়নি, কিংবা কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে টাইম বাড়ান, সেই বর্ধিত সময়ের মধ্যেও রপ্তানি হয়নি, এরূপ পণ্যের ক্ষেত্রে আবার মূসক দিতে হবে। মোট কথা রপ্তানি ছাড়া বাংলাদেশের মধ্যে হলে তার উপর মূসক দিতে হবে। মূল্য সংযোজন করের পরিশোধের সময় এবং পদ্ধতি। এখানে বলছে আমদানি পণ্যের উপর মূল্য সংযোজন কর কাস্টম আইনস এবং বিধি মোতাবেক আমদানি শুল্কের মতো একই পদ্ধতি বা একই সময়ে প্রদত্ত হবে। 1 নম্বরে বলছে যে কাস্টমস আইন বা বিধি মোতাবেক আমদানি শুল্কের মতোই এই একই পদ্ধতি বা সময়ে প্রদত্ত হবে। 2 নম্বর বলছে কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায়িক কার্য পরিচালনা বা সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তুতকারক বা উৎপাদিত পণ্যের উপর নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যা প্রথমে সংগঠিত হয় সে সময়ে মূল্য সংযোজন কর প্রদান করতে হবে। যখন পণ্য অর্পণ বা সরবরাহ করা হয়, যখন পণ্য সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়, যখন কোনো পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়, যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়। এই যে 4টা অপশন, পণ্য অর্পণ, সরবরাহ, ব্যবহার এবং মূল্য পাওয়া, পণ্য অর্পণ, সরবরাহ, ব্যবহার এবং মূল্য পাওয়া, পণ্য অর্পণ, সরবরাহ, ব্যবহার এবং মূল্য পাওয়া, এই 4টা কাজের মধ্যে যেটাই আগে সংগঠিত হোক না কেন সে সময়ে কি করতে হবে? মূল্য সংযোজন কর প্রদান করতে হবে। একইভাবে সেবার ক্ষেত্রেও তাই, সেবা প্রদান বা চালানপত্র প্রদান বা মূল্য পাওয়া, কিংবা ধরো বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমতে সম্পর্ক শুল্ক পরিশোধের সময় পদ্ধতি নির্ধারণ সহ অগ্রিম পরিশোধের বিধান করতে পারবে। আমরা যেটা বুঝছিলাম যে 2 নম্বরে যেরকম বলা আছে 3 নম্বরে একই কথা, সেবার ক্ষেত্রে সেবা প্রদান বা চালানপত্র বা মূল্য পাওয়া, এই 3টার মধ্যে যখন আগে যেটা সংগঠিত হবে সেই সময়ে ভ্যাট প্রদান করতে হবে। এছাড়াও বলা আছে যে ওপরের এই বিধানগুলোতে যাই বলা থাকুক না কেন, যদি কর্তৃপক্ষ মনে করে তাহলে এই সময় এবং পদ্ধতি অগ্রিম পরিশোধের বিধান রাখতে পারবে, মানে ভ্যাট পরিশোধের জন্য বা ভ্যাট অগ্রিম পরিশোধের জন্য বিধান করতে পারবে। আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর ব্যতীত পণ্য সরবরাহের উপর বা সেবার উপর প্রদেয় মূল্য সংযোজন কর চলতি হিসাব ও দাখিলপত্রের মাধ্যমে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রদান করতে হবে। মূল্য সংযোজন করার জন্য নিবন্ধন পদ্ধতি। মূল্য সংযোজনের জন্য আমরা কিভাবে নিবন্ধন পদ্ধতিটা কিরকম? এই মূল্য সংযোজন করের নিবন্ধন পদ্ধতিটা 1991 সালের মূল্য সংযোজন কর আইনের 9 এবং 11 ধারাতে বর্ণনা করা আছে। ধারা 9 এবং ধারা 11তে বর্ণনা করা আছে। প্রিয় শিক্ষার্থী, কোনো করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা হইলে তাকে মূসক 6 অনুযায়ী বিভাগীয় কার্যালয়ে অথবা এর উদ্দেশ্যে নির্ধারিত যে সহকারী কমিশনার পদমর্যাদা নিম্ন নহে এরূপ কোনো কর্মকর্তার নিকট আবেদন করতে হবে। হতে পারে সে আবেদনটা একটা নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে অথবা সরাসরি। অর্থাৎ যখন কোনো পণ্যের সরবরাহকারী করযোগ্য সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা হইলেই তাহাকে মূসকের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে হবে কোথায়? আবেদন করতে হবে বিভাগীয় কার্যালয়ে অথবা সহকারী কমিশনার পদমর্যাদা নিম্নে নহেন এরূপ কোনো কর্মকর্তার নিকট, বা প্রয়োজনে যদি বোর্ড আদেশ দেয় তাহলে অনলাইনে আবেদন করা যাবে। ধারা 16তে বলছে যে নিবন্ধনের বাধ্যবাধকতা হইতে অব্যাহতিপ্রাপ্ত কোনো ব্যক্তি যারা নিবন্ধনের বাধ্যবাধকতার বাইরে রয়েছে সেই সকল ব্যক্তির করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান বাবদ যদি বার্ষিক টার্ন ওভার অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হওয়ার পরবর্তী যে কোনো বিরতিহীন 12 মাস, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যেটা বলা হচ্ছে যে যারা নিবন্ধনের জন্য বাধ্যবাধকতা নেই, যারা নিবন্ধন থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়েছে তাদেরও যদি করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ করার টার্নওভার 60 লক্ষ টাকা হয়ে যায়, কত সময়ের মধ্যে? অব্যাহতিপ্রাপ্ত সময়ের বিরতিহীনভাবে 12 মাসের মধ্যে, তাহলে সেই মেয়াদ অতিক্রান্ত হওয়ার 30 দিনের মধ্যেই তাকে আবেদন করতে হবে। কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। কার কাছে? ওই যে বিভাগীয় কার্যালয়ে অথবা বোর্ড কর্তৃক এর উদ্দেশ্যে যে সহকারী কমিশনার রয়েছে তার নিকট আবেদন করতে হবে। করযোগ্য পণ্য সেবা সরবরাহ বা ব্যবসা শুরু করতে চাহেন এমন কোনো ব্যক্তি যদি বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা হবে বলে প্রাক্কলন করেন বা অনুমান করেন তাহলে ব্যবসা শুরুর পূর্বেই তাকে আবেদন করতে হবে।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 1 নম্বরে যেটা বলা হচ্ছে যে বার্ষিক টার্নওভার যাদের 60 লক্ষ টাকা তাদেরকে আবেদন করতে হবে মূসক 6 কার কাছে? বিভাগীয় কার্যালয়ে অথবা বোর্ড কর্তৃক এর উদ্দেশ্যে নির্ধারিত যে সহকারী কমিশনার রয়েছেন তার কাছে। সেটা হতে পারে অনলাইনেও, যদি সুযোগ থাকে তাহলে অনলাইনে। নেক্সট বলছে যারা নিবন্ধনের জন্য অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বা তারাও যদি তাদের টার্নওভার এক্সিড করে 60 লক্ষ টাকা, তাহলে সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার 1 মাসের মধ্যেই তাদেরকে আবেদন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে বিরতিহীনভাবে যদি 12 মাস সেটা এক্সিড করে, তাহলে সেটা তার পরবর্তী 1 মাসের মধ্যেই তাকে আবেদন করতে হবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি ব্যবসা শুরু করবেন মনে করেন এবং তিনি যদি মনে করেন তার টার্নওভার 60 লক্ষ টাকার বেশি হবে, তাহলেও তিনি আবেদন করতে হবে, তাকে ভ্যাট নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। কোনো করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন স্থল বা সরবরাহ স্থল বা করযোগ্য সেবা প্রদানের স্থান আমদানি রপ্তানির ব্যবসা স্থল হতে একাধিক করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি মাত্র নিবন্ধন প্রয়োজন হবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে একটা মাত্র নিবন্ধনে আমরা কি করতে পারবো, আমদানি রপ্তানি বা একাধিক যদি আমাদের পণ্য থাকে সেটাও আমরা করতে পারবো। নিবন্ধনে দায়বদ্ধ ব্যক্তি নিবন্ধনের আবেদনপত্রের সহিত মূসক 7 এ করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন বা সেবা প্রদান, ক্রয় বিক্রয়, মজুতকরণে ব্যবহৃত অঙ্গন, প্ল্যান্ট, মূলধনী যন্ত্রপাতি, ফিটিংস, উৎপাদিত পণ্য, প্রদেয় সেবা, উহার প্রধান উপকরণ সমূহের বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রদান করবেন। যারা নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা মূসক 7 অনুযায়ী তাদের সকল ডিটেলসটা কি করবেন, ঘোষণাপত্র হিসেবে প্রদান করবেন। কোনো ব্যক্তি কোনো পণ্য আমদানি রপ্তানি করলে তাহাকে নিবন্ধনের জন্য উপবিধি 1 বর্ণিত আবেদনপত্র বিভাগীয় কার্যালয়ে অথবা বোর্ড কর্তৃক এদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনারের পদমর্যাদা নহে এরূপ কোনো কর্মকর্তার নিকট পেশ করতে হবে। এগুলো বলা হচ্ছে মূল্য সংযোজন কর আইন 1991 9 ধারায়। 11 ধারাতে বলা হচ্ছে যে নিবন্ধনের আবেদনপত্র যদি উক্ত বিভাগীয় কর্মকর্তা বা বোর্ড কর্তৃক নির্দেশিত কোনো সহকারী কমিশনার প্রয়োজনীয় দলিলপত্র প্রাপ্তির সাপেক্ষে তার কাছে যদি গ্রহণযোগ্য বিবেচিত হয়, তাহলে তিনি আবেদনকারীকে আবেদন প্রাপ্তির অনূর্ধ্ব 2 কার্য দিবসের মধ্যে সরাসরি অথবা প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে মূসক 8 এ একটি নিবন্ধন পত্র প্রদান করবেন। ফুল প্রসিডিওর আমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের কয়েকটা কন্ডিশন রয়েছে। সেই আবেদনপত্র যদি মানে আবেদন পত্রের সাপেক্ষে যে দলিলগুলো রয়েছে সেগুলো যদি আমাদের বিভাগীয় কর্মকর্তা বা সহকারী কমিশনার তার কাছে কি বলবো গ্রহণযোগ্য বিবেচিত হয়, তাহলে তিনি অনূর্ধ্ব 2 কার্য দিবসের মধ্যেই যিনি আবেদন করেছেন তার নিকট একটি মূসক 8 মূল্য সংযোজন কর 8 এর এই ফর্মে একটি নিবন্ধন পত্র প্রদান করবেন। তারপরে কার্য প্রক্রিয়াটা শেষ হবে। এছাড়াও এখানে আরো ডিটেলস রয়েছে, নিবন্ধন পত্র বাতিল হলে কি করতে হবে সেগুলো অনেক ডিটেলস রয়েছে। তোমরা মূল্য সংযোজন কর আইন 1991টা দেখে নিতে পারো। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ, প্রিয় শিক্ষার্থী, এই মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষাতে বারবার করে আসে। কর কর্তৃপক্ষ এবং মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ দুটো আলাদা জিনিস। এখানে প্রশাসনিক কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক যে কর্তৃপক্ষগুলো রয়েছে তাদের কাজ হচ্ছে মূল্য সংযোজন কর আইনের অধীনে মূল্য সংযোজন কর আদায় করা, আর বিচার বিভাগীয় যে কর্তৃপক্ষগুলো রয়েছে তাদের কাজ হচ্ছে মূল্য সংযোজন সম্পর্কিত কোনো বিচার সম্পর্কিত কার্য পরিচালনা করা। প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, চিফ কমিশনার মূল্য সংযোজন কর, কমিশনার মূল্য সংযোজন কর, কমিশনার অ্যাপিল, কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, মহাপরিচালক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস, মহাপরিচালক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মহাপরিচালক কাস্টমস এক্সারসাইজ ভ্যাট ট্রেনিং অ্যান্ড একাডেমি, মহাপরিচালক শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক সিআইসি মূল্য সংযোজন কর, যুগ্ম কমিশনার, যুগ্ম পরিচালক সিআইসি বা পরিচালক মূল্য সংযোজন কর, উপকমিশনার বা উপপরিচালক মূল্য সংযোজন কর, সহকারী কমিশনার বা সহকারী পরিচালক মূল্য সংযোজন কর, রাজস্ব কর্মকর্তা মূল্য সংযোজন কর, সহকারী রাজস্ব কর্মকর্তা মূল্য সংযোজন কর, বোর্ড কর্তৃক নিয়োগকৃত অন্য যে কোনো কর্মকর্তা। আর বিচার বিভাগের মধ্যে রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং কমিশনার অ্যাপিল। প্রিয় শিক্ষার্থীগুলো ডিটেলস তোমরা একটু দেখে নিবে। তবে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ আসলে তোমাদের 5 মার্কের একটা কোশ্চেন আসবে, যেখানে তোমরা প্রশাসনিক কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সম্বন্ধে একটু ডিটেলস লিখবে। আমরা এখন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। এই চ্যাপ্টারের অঙ্ক। অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমরা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে কস্ট শিট জানো।
উৎপাদন ব্যয় বিবরণী, এটা সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে। উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। তো এইখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। ম্যাক্সিমাম অঙ্ক এ ধরনের, মোর দেন 90% অঙ্ক এ ধরনের। এই একই অঙ্ক হয়তো দুই একটা কি বলবো অ্যামাউন্ট চেঞ্জ করে বা দুই একটা দফা চেঞ্জ করে একই অঙ্ক বারবার দেওয়া হয়। তো সুতরাং যারা তোমরা প্রিপারেশন নিতে চাও এই চ্যাপ্টার থেকে দেখতে পারো, এইরকম অঙ্কই বারবার করে আসে এবং খুব ইজি অঙ্ক। যারা কস্টশিট বোঝো তাদের কাছে এটা খুবই ইজি। আমরা জানি আমাদের উৎপাদন ব্যয় বিবরণী সম্বন্ধে ধারণা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে, সমাপনী কাঁচামাল, প্রারম্ভিক চলতি কার্য, যেটা প্রারম্ভিক কাঁচামাল বলতে বিগিনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, কারণ তোমরা ম্যাথগুলো ইংরেজিতে করে করে অভ্যস্ত। প্রারম্ভিক চলতি কার্য বলতে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপর প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ মানে ওপেনিং ফিনিশ প্রোডাক্ট, সমাপনী তৈরি পণ্যের মজুদ মানে হচ্ছে ক্লোজিং ফিনিশ প্রোডাক্ট, কাঁচামাল ক্রয় মানে হচ্ছে ইনভেন্টরি পারচেস, যেটা পারচেস আর কি, প্রত্যক্ষ মজুরি মানে ডাইরেক্ট লেবার, কারখানার উপরি খরচ ফ্যাক্টরি ওভারহেড, প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, অফিস ও সেলিং এক্সপেন্স, যেটা এই কয়েকটা কস্ট এখানে দেওয়া আছে। কোম্পানি মোট খরচের ওপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে, অর্থাৎ পণ্য বিক্রয় করে খরচের ওপর 20% হারে লাভ ধরে 15% ভ্যাট ধার্য করতে হবে। কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে বিক্রয় মূল্য নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী। বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে যে কস্টশিট তৈরি করি আমরা কি করি, প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করি কাঁচামাল ক্রয়, প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করব কাঁচামাল ক্রয় বাদ সমাপনী কাঁচামাল। তাহলে আমাদের কাঁচামালের ব্যবহার বাড়িয়ে গেল, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। প্রারম্ভিক যোগ ক্রয় বাদ সমাপনী, এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে আমি জানি। তাহলে 3,26,000 টাকা। তার সাথে আমরা যদি প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট লেবার যোগ করি তাহলে আমাদের প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। র ম্যাটেরিয়াল কনজিউম এর সাথে যদি আমরা ডাইরেক্ট লেবার যোগ করি তাহলে আমাদের প্রাইম কস্ট বা ডাইরেক্ট এক্সপেন্স গুলো আমরা যোগ করে দেব। যোগ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের টোটাল প্রোডাকশন কস্ট। তার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, সমাপনী চলতি কার্য বিয়োগ করব। যোগ প্রারম্ভিক মাইনাস সমাপনী, একই সব সময় যোগ প্রারম্ভিক মাইনাস সমাপনী। তাহলে উৎপাদিত দ্রব্যের ব্যয়, উৎপাদিত দ্রব্যের ব্যয়ের পরে আমাদের দেখো যোগ করব প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ বাদ দিব সমাপনী তৈরি পণ্যের মজুদ, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তার সাথে যোগ প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, তাহলে হচ্ছে মোট ব্যয়, যোগ মুনাফা, তাহলে বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, আবারও দেখো প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয় করেছি বাদ দিয়েছি সমাপনী, তাহলে আমরা কাঁচামালের ব্যয় পেয়ে গেছি। কাঁচামালের ব্যয়ের সাথে আমরা মজুরি যোগ করেছি, আমরা মুখ্য ব্যয় পেয়েছি। কারখানার উপরি ব্যয় যোগ করেছি, উৎপাদন ব্যয় পেয়েছি। এরপরে আমরা চলতি কার্যের প্রারম্ভিকটা যোগ করব, সমাপনীটা বাদ দিব। একইভাবে আমরা তৈরি পণ্যের চলতিটা যোগ করব, সমাপনীটা বাদ দিব। প্রারম্ভিকটা যোগ করব, সমাপনীটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় সাথে আমরা যে প্রশাসনিক এবং বিক্রয় ব্যয় মানে আমাদের যে এক্সট্রা আরো খরচগুলো রয়েছে সেগুলো যদি যোগ করি তাহলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। মোট ব্যয়ের উপর আমাদের মুনাফা বলছে 20%। মোট ব্যয়ের উপর মুনাফা কত পার্সেন্ট? 20%। 20% যোগ করে দিলে আমাদের বিক্রয় হচ্ছে 13,20,000 টাকা। বললাম মোর দেন 90% ম্যাথ এই টাইপের, তাহলে 13,20,000 টাকা। এখানে আমাদের দুটো ইনফরমেশন দরকার। আমরা আমাদের ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করেছিলাম প্রিয় শিক্ষার্থী? উৎপাদন মূল্য মানে বিক্রয় মূল্য, যেটা একটা আমরা পণ্য প্রোডাক্ট ফিনিশ প্রোডাক্ট যেটাকেই বিক্রয় করলাম সেই বিক্রয় মূল্য আর আমাদের যে উপকরণ মূল্য, এই উপকরণ মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হচ্ছে সংযোজিত মূল্য, আর এই সংযোজিত মূল্যের উপর যে কর সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। তাহলে আমাদের এখানে দেখো কাঁচামাল ব্যবহৃত হয়েছে কত? 3,26,000 টাকার আমরা কাঁচামাল ব্যবহার করেছি। এই কাঁচামাল ব্যবহার করে আমরা আরো এতগুলো ব্যয়, মজুরি, কারখানার উপরি খরচ, প্রশাসনিক ও বিক্রয় খরচ, এই সবগুলো আমরা এক্সট্রা ব্যয় হিসেবে সংযোজন করেছি। সংযোজন করে আমরা প্রোডাক্টটা বিক্রয় করেছি 13,20,000 টাকায়। তাহলে 3,26,000 টাকার প্রোডাক্টকে আমরা খরচ সংযোজিত করে বিক্রয় করেছি 13,20,000 টাকা, এর মধ্যে আমাদের প্রফিট ইনক্লুডেড। তাহলে আমরা মূল্য সংযোজন কর কিভাবে? দেখো বিক্রয় মূল্য আমাদের 13,20,000 আর কাঁচামাল আমরা ক্রয় করেছিলাম 3,26,000, কাঁচামালের যে ব্যবহার করেছি 3,26,000।
আমাদের মূল্য সংযোজিত হয়েছে 9,94,000। সুতরাং মূল্য সংযোজন কর 9,94,000 গুণ 15%, 1,49,100। খুবই ইজি, মানে এর চেয়ে ইজি আর হতেই পারে না। এটা আমরা বিকল্পভাবে করতে পারি যে বিক্রয় মূল্যের উপর ভ্যাট 1,98,000 বা উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট এটা। সুতরাং মূল্য সংযোজন কর এটা, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে আমরা কাঁচামাল, যে কাঁচামালটা ব্যবহার করেছি, যেহেতু আমরা কাঁচামাল ক্রয় করেছি, কত টাকার কাঁচামাল ক্রয় করেছি প্রিয় শিক্ষার্থী? কাঁচামাল ক্রয় করেছি 2,52,000 টাকার, কিন্তু আমাদের আগের কাঁচামাল ছিল 1 লাখ আর আমাদের থেকে গেছে 26,000, সুতরাং আমরা ব্যবহার করেছি 3,26,000। যেহেতু 3,26,000 ব্যবহার করেছি, আমরা এখানে 3,26,000 নিয়েছি, কাঁচামালের ব্যবহার করেছি 3,26,000। খুবই ইজি, তোমরা এই চ্যাপ্টারটা থেকে প্রিপারেশন নিতে পারো, কারণ বর্তমানে ভ্যাট ব্যবস্থা খুবই আধুনিক, উন্নততর সংযোজন এবং ভ্যাট আমাদের জীবনের সাথে জড়িত। আমরা প্রতিনিয়ত আমরা নিজেরাও ভ্যাট প্রদান করে থাকি, সুতরাং ভ্যাটের হিসাবটা আমাদের বোঝা উচিত। আর এই চ্যাপ্টার থেকে যদি তোমরা ম্যাথ একটা করতে পারো, যদি ম্যাথ পেয়ে যাও, তাহলে খুবই ইজি হবে তোমাদের জন্য। কারণ বললাম তো, আমরা যারা কস্টশিট, ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা কস্টশিট বুঝি, বিক্রয় মূল্য বের করতে পারবো। আর বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে এই দফাগুলো সাধারণত মোর দেন 90% সেম দফা থাকে, টাকার অ্যামাউন্টে হেরফের হয়। তোমরা যদি তোমাদের বই দেখো বা বিগত সালে কোশ্চেন দেখো, দেখবে এই টাইপের কোশ্চেনই রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সটে আবার মিলিত হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।